আমরা তো একটা নির্বাচিত এমপি এবং সংরক্ষিত নারী আসনের এমপির স্যালারি সেম, ফ্যাসিলিটিস সেম। তাহলে একটা সংরক্ষিত নারী আসনের এমপিকে যদি কাজ করতে দেয়া না হয়, তাহলে কি এই নারীগুলো কি বসে বসে খালি খাবে, কাজ করবে না? আপনার মনের মধ্যে ভাবাচ্ছে যে এই বিষয়টা নিয়ে আসলে কথা বলা দরকার? পুরো বাংলাদেশের কাছে আমি একটা পরিচিতি লাভ করেছিলাম 2018 সালে, যখন নাকি আমার নির্বাচনী গাড়ি বহরে হামলা করা হলো। তখন আমি ফেসবুক লাইভে চলে যাই এবং ডিসি অফিসে যে প্রতিবাদ করি। দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শ্রদ্ধা সহ শুভেচ্ছা। আমরা বিশ্বাস করি ভিন্নমত মানেই বিভাজন নয়, বরং দেশের প্রশ্নে সহমত হওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব। আসন থেকে রাষ্ট্র দায়িত্বের সংলাপ আয়োজনে আজ আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সংরক্ষিত নারী আসন 15 এর নির্বাচিত সংসদ সদস্য। স্বাগতম আপনাকে। আপনাকেও স্বাগতম। মাননীয় সংসদ সদস্য, আমরা একটি বিষয় জানতে চাই, যেহেতু আপনি সংরক্ষিত মহিলা আসনের এমপি, আপনার কাছে নিঃসন্দেহে আপনার আসন তথা সারা দেশের নারী সমাজ একটা বড় প্রত্যাশা নিয়ে আছে। আপনি কি ধরনের কাজ করতে চান তাদের জন্য? নারীদের জন্য ভাইয়া, আমি একজন নারী হিসেবে আমি দেখেছি নারীদের জন্য ডাক্তারি সেক্টরে বলি, পলিটিক্যাল সেক্টরে বলি, প্রত্যেকটা জায়গায় অনেক কঠিন। হ্যাঁ, কারণ নারীরা আসলে কোনো জায়গায় ছাড় পায় না। তো সেই জায়গা থেকে আমার অবশ্যই ইচ্ছা আছে যে নারীদের আসলে পড়াশোনা, যখন তারা এডুকেটেড হবে তখনই তারা ভালো একটা জায়গায় যেতে পারবে। ভাই, আজকে যদি আমার শক্তিটা আসলেই ছিল পড়াশোনা দিয়ে। আমি 18 সালে যখন ইলেকশন করতে আসি, আমি যদি একটা ডক্টর না থাকতাম, বা হচ্ছে আমি যদি তখন মানে গ্রাজুয়েশনের থেকেও নিচে লেভেলে থাকতাম, আমি কিন্তু নমিনেশন পেতাম না। এবং আমার একটা জিনিসই মনে হয় যে পড়াশোনার মাধ্যমে আমরা শক্তিশালী ভূমিকা পালন করতে পারবো। এই কারণে আমি ফিমেল সেক্টরে পড়াশোনাকে আমি অত্যন্ত গুরুত্ব দিই। আপনার নির্বাচনে যখন প্রতিশ্রুতি দিয়েছিলেন মানুষের উদ্দেশ্যে, তখন কি নারীদের নিয়ে বিশেষ কোনো বার্তা ছিল? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নারীদের এডুকেশনটাকে আমি আপরাইজ করতে চাই এবং নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই এবং নারীদের যারা যারা পড়াশোনা করেনি তারা যেন কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে পারে। বিশেষ করে আমার এলাকায় নকশি কাঁথা, আমার মা চাচিরা খুব সুন্দর করে নকশি কাঁথার কাঁথা বানায়, শাড়ি বানায়। তো তাদেরকে নিয়ে আমি ট্রেনিং সেন্টার খুলতে চাই, যেখানে তারা ভালো করে শিখে তারা আবার সুন্দর সুন্দর, যেমন আড়ং-এর মতন প্রতিষ্ঠানে যেন তারা এগুলো সাপ্লাই দিতে পারে। সেগুলো নিয়ে আমার কাজ করার অনেক বড় প্ল্যান আছে। প্ল্যান আছে। এখন তো আপনি সংসদ সদস্য, এখন আপনি এই প্ল্যানটা বাস্তবায়নের পথে কিভাবে এগোচ্ছেন? এখানে ভাই আমি তো মাত্র কিছুদিন হলো এমপি হয়েছি। তা আমি চেষ্টা করছি যে আমার মেয়েদেরকে আগে স্মার্ট বাংলাদেশে আমি চাই যে ওরা স্মার্টলি পড়াশোনা করুক। হ্যাঁ, আর যেই প্ল্যানগুলো আমার আছে এগুলো তো সময় সাপেক্ষ ব্যাপার, একদিনে আসলে এটা হয়ে আসে না। এটার জন্য আমার একটা লং টার্ম, আমি এলাকায় যাচ্ছি, তাদের সাথে যোগাযোগ করছি। অনেকে আছে যে যারা টাকার অভাবে পড়তে পারছে না, তাদেরকে কিভাবে একটু পড়াশোনার সাপোর্ট দেওয়া যায় টাকা পয়সা দিয়ে, সেই দিকেও আমি ট্রাই করছি তাদেরকে যেন আমি সাপোর্ট দিতে পারি। বিশেষ করে যারা বৃত্তি পাবে বা বৃত্তি পাচ্ছে বা যারা গ্র্যাজুয়েশনের চান্স পেয়েছে বুয়েট বা মেডিকেলে, তাদেরকে যেন আমরা সহযোগিতা করতে পারি। এবং যারা নাকি কোচিংয়ে ভর্তি হতে পারছে না, তাদের জন্য কিন্তু আমি চেষ্টা করছি যে যেন তাদের কোচিং সেন্টারে কিছু একটা বিশেষ ডিসকাউন্ট দেওয়া যায় বা যারা ট্যালেন্ট আছে ফ্রি পড়াশোনা করানো যায়, সেই দিকে আমি চেষ্টা করছি। আপনি যখন আপনার আসনে যাচ্ছেন, আপনি নির্বাচিত হওয়ার পরে, মানে সংরক্ষিত মহিলা আসনের এমপি হওয়ার পরে, এখন যখন যাচ্ছেন, আপনার অঞ্চলের যে নারীরা আছে তারা আপনার কাছে এসে কি চাচ্ছে, এখন কি প্রত্যাশা করছে? বেশিরভাগ ক্ষেত্রেই তারা চাকরির জন্য আবেদন করে। হ্যাঁ, আবার কেউ কেউ আসে বদলির জন্য আবেদন করে। কেউ কেউ আছে যে মেয়ের বিয়ে দিবে, সেটার জন্য আবেদন করে। আবেদনের কোনো শেষ নাই ভাইয়া। হ্যাঁ, যে মানে তাদের চাওয়া পাওয়া, এবং তারা যে আমি কখনোই বিরক্ত হই না একটা কারণেই, যে তাদের চোখে মুখে যে চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়াটা তারা আমার মধ্যে খুঁজে পাওয়ার চেষ্টা করে। এই একটা কারণে আমার তখন মনে হয় যে আমার লেভেল থেকে আমি যতটুক পারবো তাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু অবশ্যই সেটা যেন বিধি মোতাবেক হয়, নীতি নৈতিকতার সাথে হয়। অনেক সময় অনেক চাওয়া দেখি যে তারা হচ্ছে নীতি নৈতিকতার বাইরে যায়। তখন আমার কাছে মনে হয় যে না, আসলে এই জায়গাগুলোতে মানে স্ট্রিক্ট হওয়া দরকার। কিন্তু স্ট্রিক্ট হলে তখন আমার মায়া লাগে যে শেষ কবে আপনি একজন সাধারণ মানুষের সঙ্গে বসেছেন এবং সে আপনার কাছে একটা প্রত্যাশা
আশা করেছি, এরকম কোনো একটা অভিজ্ঞতা বলবেন? গতকালকেও আছে, গতকালকে আমার শেরপুর সদরে আমাদের দুর্যোগ প্রতিমন্ত্রী গিয়েছিলেন। সেখানে তার সাথে কিছু প্রোগ্রাম ছিল, সেটা শেষ করার পর আমার বাসা ভর্তি মানুষ সবসময় থাকে। এলাকার মানুষ আসে তাদের চাওয়া পাওয়া, কারো রিক্সার আবেদন করবে, অটো রিক্সা। কালকে একজন অটো রিক্সার আবেদন করছে যে পায়ে ব্যথা, পা ইনজুর, হাঁটতে পারে না প্রপারলি, অটো রিক্সার জন্য। তারপরে হচ্ছে কারো কারো হচ্ছে ওই জীবন জীবিকা নির্বাহের জন্য কিছু ঢেউটিনের আবেদন করছে যে ঢেউটিন দিতে হবে। আবার কেউ বলছে তার ল্যান্ডও নাই, বাসাও নাই, হ্যাঁ দুইটাই করে দিতে হবে। তো এইগুলোর লিস্ট আমি রেখে দিই, যখন আমার বরাদ্দগুলো আসে তখন আমি হচ্ছে সেই বরাদ্দগুলোর মধ্যে সেই লিস্ট, যাদের লিস্ট আছে প্রকৃতপক্ষে তাদের নাম ইনক্লুড করে দিই। দিয়ে তারপর অনেকেই যখন কয়দিন আগেও ঢেউটিন দিয়ে আসলাম, তারপরে হচ্ছে জীবিকা নির্বাহের জন্য ছাগল দিয়ে আসলাম, হ্যাঁ, এবং ওই যে দোকানের চিপস বিভিন্ন সদাইপাতি থাকে সেগুলো দিয়ে আসলাম, হ্যাঁ, এবং তারা খুব খুশি এবং এক বাক্যে তারা দোয়া করে, এটা তখন ভালো লাগে এবং তারা প্রত্যাশা পূরণ করে। আপনার এই বরাদ্দের জায়গায় আসি, আপনার যে বরাদ্দের কথা বললেন, একই সাথে একই আসনের তো নির্বাচিত সংসদ সদস্য আছে যারা জনগণের ভোটে নির্বাচিত। সো আপনার এবং এই নির্বাচিত সংসদ সদস্যের মধ্যে কোনো সমন্বয় করে কাজ করতে হয়, নাকি আপনার নিজের একক সিদ্ধান্তে আপনি কোনো কিছু করতে পারেন? এখানে ভাইয়া কি, আপনি হয়তোবা দেখেছেন ইতিমধ্যেই আমাদের বিরোধী দলের যারা আছে তারা কিন্তু সমন্বয়টাকে প্রপারলি সমন্বয় হিসেবে দেখে না। হ্যাঁ, আমরা যদি দেখি যে রিসেন্টলি কিছু বক্তব্য, হ্যাঁ, অনেক জুনিয়র নেতাকর্মী আছে এনসিপির যারা এত মানে কটাক্ষ ভাষায় আমাদের সিনিয়র নেতাদের মন্ত্রীদের নিয়ে কথা বলেন, ইভেন মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়েও। তখন আমার কাছে মনে হয় কি ভাইয়া, যে আমি একটু আগে আপনাকে বলেছি রাজনীতিতে কিন্তু নলেজ লাগে, আপনার প্রচুর জানতে হয়, প্রচুর ইতিহাস জানতে হয়, নলেজ লাগে। সিনিয়রদেরকে সিনিয়রভাবেই রিপ্রেজেন্ট করা উচিত। এখন আমি আমার দলের হাই কমান্ডকে বা সিনিয়র নেতৃবৃন্দকে যেভাবে সম্মান করি, আমি কিন্তু অন্য দলের সিনিয়রদেরকেও সেভাবেই সম্মান করি। কেন করি ভাই? কারণ তাদের রাজনৈতিক ইতিহাস অনেক দীর্ঘ, তাদের জীবনের অভিজ্ঞতা দীর্ঘ, এবং তারা আমার থেকে দুনিয়াটা আরো অনেক বেশি দেখেছেন। সুতরাং সকলের কাছ থেকে শেখার আছে। কিন্তু আমরা যেভাবে পার্সোনাল অ্যাটাকের দিকে চলে যাই, সেই অ্যাটাকটা এমন হয় যে চাইলেই একটা মানুষের নাম বিকৃত করা যায়, চাইলেই একটা মানুষকে নিয়ে এমন কিছু বলা যায় যে সেটা হয়তো সেই মানুষটা না, হ্যাঁ, এবং চাইলেই কাউকে বকা দেওয়া যায়। হ্যাঁ, মানে বাংলাদেশের একজন মন্ত্রী থেকে শুরু করে, সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে, সেনা প্রধান থেকে শুরু করে, তারা কাউকে কথা বলা বাকি রাখে না। আপনি যে বললেন যে রাজনীতিতে আসলে অনেক বেশি জ্ঞান লাগে, আমি যদি প্রশ্ন করি যে কেন লাগে, কারণ ভাই যে কথার লাগামটা রাখতে হবে। এখন আমি চাইলেই একজন সিনিয়র নেতাকে হুট করে বলতে পারি না, যেমন আমাদের মুক্তিযোদ্ধা ফজলুর রহমান যিনি আছেন, তাকে বলে ফেললো নাসিরুদ্দিন পাটোয়ারি ফজা পাগলা, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে ফেললো গডফাদার, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের স্থানীয় সরকার মন্ত্রীকে বলে ফেললো উনি তো কিছুই জানেন না, মানে এই ধরনের কথাগুলা। হ্যাঁ, তারপরে ওই সেনাবাহিনীর সদস্যদের নিয়ে বলে এরা হচ্ছে যে কিছুই জানে না, এদের মাথায় কিছু নাই, কি ঘিলু নাই, এরা হচ্ছে যে না সংবিধান বুঝে না স্টেট বুঝে। কিন্তু যাদেরকে নিয়ে বলা হচ্ছে এদের জীবনের অভিজ্ঞতা কি একবার আমরা দেখি? আমরা যদি একটা সেনাবাহিনীর সদস্য দেখি তারা কি পরিমাণ স্ট্রাগল করে এই জায়গাটায় আসে, বা আমরা যদি একজন বড় নেতাকে দেখি, মন্ত্রীকে দেখি, ভাই আমার তো রাজনৈতিক ইতিহাস এতটুক, এখানেই ভাই আমি চড়াই উতরায় পার করে অনেক কিছু হারিয়ে এই জায়গাটায় আসা। আর সেখানে যারা দীর্ঘদিন রাজনীতি করেছে তাদেরকে সম্মানটা অনেক বড়, মানে তাদের এরিয়াটা অনেক বড়, সম্মানের জায়গাটা। তারা প্রচুর সাফার করে এসেছে, বছর বছর জেল খেটেছে, কোর্টে হাজিরা দিয়েছে, নেতাকর্মীদেরকে ধরে রেখেছে, এলাকাবাসীকে ধরে রেখেছে, দেশবাসীকে ধরে রেখেছে। কিন্তু তাদেরকে উদ্দেশ্য করে যারা বলছে, আপনি কি বলতে চান তারা জ্ঞানহীন? না, আমি জ্ঞানহীন বলবো না, আমি যেটা বলবো যে রাজনীতিতে একটা নর্মস থাকে। সেই এখনকার জেন জি যারা আছে তারা কিন্তু সেই সমস্ত রাজনীতিবিদদেরকে পছন্দ করে না যারা কথায় কথায় গালি দিবে, কথায় কথায় বকা দিবে, কথায় কথায় পার্সোনাল অ্যাটাক করবে, বা খুব মানে মানে খুব বাজে ভাষায় কথা বলে। সেই রাজনীতি কিন্তু এখন নাই।
আমরা কিন্তু একটা ভদ্র রাজনীতির মধ্য দিয়ে যেতে চাই, এবং যেটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখি, তিনি কিন্তু অ্যাটাকিং না, তিনি চাইলে অনেকের প্রতিশোধ নিতে পারতেন, সেটা কিন্তু তিনি যাচ্ছেন না। তাহলে বুঝতে হবে এই রাজনীতিটা কিন্তু এখন একটা সুন্দর সমাজের জন্য এগিয়ে যাচ্ছে। সেখানে যদি আমরা এরকম গালি দিতে থাকি, বকা দিতে থাকি, জেনজি সেটা পছন্দ করবে না, এবং তারা যে কাজগুলো করছে এতে করে তারাই কিন্তু মানুষের কাছে একটা সময় অজনপ্রিয় হয়ে উঠবে। মাননীয় সংসদ সদস্য, আপনি যখন নির্বাচন করেছেন আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন, এবং সেই প্রতিদ্বন্দ্বীর 3টি ইতিবাচক গুণ বলবেন, যদি আমাদের অনুষ্ঠানের প্যাটার্নটা আসলে এরকম যে গুণটা আপনি আসলে স্বীকার করেন। আচ্ছা, যেটা হচ্ছে যে আমার নির্বাচনী আসনে যিনি ইলেকশন করেছেন তিনি নির্বাচিত হয়েছেন জামাতের হাফেজ রাশিদুল ইসলাম, এবং তিনি হচ্ছে প্রথম কথা হচ্ছে যে আসলে তার গুণ বলতে আমি যেটা বলবো যে তিনি অ্যাকচুয়ালি শেরপুরে আসলে এসেছেনই কিছুদিন আগে, সত্যি কথা যেটা। তার মানে শেরপুর তো আমারও বাবার বাড়ি, তো আমি যতবার এসেছি আমার মনে হয় যে জাস্ট কিছুদিন আগে, ইলেকশনে এসেছেন কিছুদিন মানে আগে কি আপনার বাবার বাড়ি? আপনি কোথায় ছিলেন আগে? মানে এটা তো আমার বাবার বাড়ি না। তো দেখা গেছে যে আমি তো প্রত্যেক ঈদে, প্রত্যেক রোজার ঈদে বাবার সাথে রাজনীতিতে সেই ছোটবেলা থেকেই আব্বুর সাথে দেখে 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 হাতে খড়ি মানে দেখে আপনার বড় বেড়ে হওয়া। ওঠাটা আসলে হ্যাঁ, হ্যাঁ, অঞ্চলে না, বেড়ে ওঠাটা একটু বাইরে, আপনি অঞ্চলে যাচ্ছেন হ্যাঁ, সেখানে। আমার যাওয়া আসা সবসময় ছিল, কিন্তু রাশিদ ভাইয়ের ক্ষেত্রে যেটা দেখেছি উনি ইলেকশনের আগেই আসলে শেরপুরের মানুষ ওনাকে চিনেছে। হ্যাঁ, তো ওই হিসেবে আর রাশিদ ভাই সম্পর্কে খুব ডিটেলস আমার জানা নেই, তবে উনি হচ্ছে বিহাইন্ড দ্য ব্যাকগ্রাউন্ড যেটাই হোক না কেন, ফ্রন্ট সাইডে দেখা হলে হাই হ্যালো আমরা সবসময় সালাম বিনিময় করি বা কথাবার্তা হয় সেটা। আর যেটা হচ্ছে যে ওনার এছাড়া আমি আসলে ওনাকে যেটা বলবো যে তিনি হাফেজ মানুষ, আমার এলাকার বিভিন্ন সময় বিভিন্ন মসজিদে যে নামাজ পড়ান, ইমামতি করান, এটা দেখি। আর যেটা হচ্ছে যে রাশেদ ভাই চেষ্টা করেন এলাকার মানুষের জন্য কাজ করার, এবং উনি যেটা হচ্ছে যে মানে ভালো আন্তরিক, সবার সাথে কাজ করার চেষ্টা করেন। এখন পর্যন্ত আপনার দল যে সিদ্ধান্তগুলো নিয়েছে, আপনার কাছে কি মনে হয়েছে যে এই সিদ্ধান্তটা আপনার দলের ভুল ছিল? আসলে আমার মানে দল আপনি আপনার জায়গা থেকে বলবেন। দল মাত্র 5 মাস যাবৎ ক্ষমতায় এসেছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী যে স্টাইলে দেশটা চালাচ্ছেন এটা অত্যন্ত প্রশংসনীয়। আমার মনে হয় আমি কেন, বাংলাদেশের কেউই, ইভেন বিরোধী দলের কেউই ভুল ধরতে পারবে না যদি সেটা ইচ্ছাকৃত না হয়। কারণ আপনারা দেখেছেন যে বিগত দিনের সরকাররা যে স্টাইলে তারা তাদের সরকারি এমপি মন্ত্রীদের লাইফস্টাইল চালাতো, সেখান থেকে কিন্তু আমরা সকলেই বের হয়ে এসেছি। আমরা কেউ ট্যাক্স ফ্রি গাড়ি নিচ্ছি না, আমরা কেউ সরকারি প্লট নিচ্ছি না, আমরা এবং শুধু তাই না, এবং বিভিন্ন মন্ত্রীদের পুলিশ এসকর্টের যেই ব্যবস্থা ছিল সেটা থেকেও কিন্তু এখন সরকার সরে এসেছে, এবং বাজেট অধিবেশনের পরে একটা বড় সেশন হয় খাওয়া দাওয়ার খুব আয়োজন করে, সেটা বাতিল করা হয়েছে, এবং সংসদে আমরা দেখি বিভিন্ন খরচ কমিয়ে আনা হয়েছে, খাবারের খরচ কমিয়ে আনা হয়েছে। এটা নিঃসন্দেহে একটা ভালো গুণ, এবং এই যে বাজেটগুলো বাঁচানো হচ্ছে, এই ফান্ডগুলো থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করা যাবে, এবং এটি তো নিঃসন্দেহে ভালো গুণ। হ্যাঁ। যদি ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত আপনার কাছে মনে হয় যেটি দলের জন্য আসলে ভালো না, বা আপনার মনে হয়েছে, আপনি সেই ভুলটাকে ধরিয়ে দিবেন? যদি আমার কাছে মনে হয় কোনো সিদ্ধান্ত ভালো না, অবশ্যই সেটাকে নিয়ে আমি কথা বলবো। যেমন আমার হেলথ সেক্টরে অনেক কাজ আছে যেগুলো আসলেই সাধারণ মানুষ খুব কমপ্লেইন করে, বা একজন ডাক্তার হিসেবে যখন রুগীর কাছে যাই তাদের কষ্টগুলো যখন দেখি, তখন মনে হয় যে এই সেক্টরটা অনেক ঢেলে সাজানো উচিত। সেই ক্ষেত্রে অবশ্যই আমি এই জিনিসগুলো তুলে ধরবো, কথা বলবো। তাহলে দেশবাসী, বিএনপি সরকার সেটাই করবে যেটা দেশবাসী চাবে, ধন্যবাদ। আর দেশবাসীর প্রয়োজন অনুযায়ী আমি কথা বললে অবশ্যই আমার দল আমাকে গুরুত্ব দেবে, আমি ধন্যবাদ। বলে বিশ্বাস সংক্ষেপে করি। ভিন্নমত আপনি কিভাবে দেখেন? ভিন্ন মতকে সবসময় আমি
মনে করি এটা একটা গণতান্ত্রিক অধিকার এবং ভিন্নমত থাকবেই রাজনীতিতে, সেটা নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। ভিন্ন মতের মাধ্যমে আমার ভুলগুলো আমি বুঝতে পারবো, আমার সমালোচনা থাকলে আমার দোষ ত্রুটিগুলো আমি বুঝে আমি নিজেকে শুধরাতে পারবো। সো ভিন্ন মতকে আমি সব সময় সাপোর্ট করি এবং আমি মনে করি যে ভিন্ন মতের মাধ্যমে বাংলাদেশ একসময় এগিয়ে যাবে। জবাবদিহিতা মানে আপনার কাছে কি? জবাবদিহিতা মানে হচ্ছে আমার কাছে যে আমার দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজের জবাবদিহিতা যখনই আমি দিতে পারবো তখনই আমি শুধরাতে পারবো। হ্যাঁ, আমার যদি জবাবদিহিতা না থাকে আমার ভুলের পরিমাণ অনেক বেড়ে যাবে। আমি প্রত্যেকটা কাজ যখন করি আমার চিন্তা করতে হয় আমি আজকে যে কাজটা করলাম কালকে এটার যদি জবাবদিহিতা দিতেই হয় তাহলে আমার আজকে সেই কাজটা ভালোভাবে করা উচিত। সুতরাং জবাবদিহিতা থাকলে আমি মনে করি পলিটিক্যালি যেমন একটা মানুষ ভালো করতে পারবে, দুনিয়াতেও পারবে, আখিরাতেও পারবে। আপনার আশপাশে কি এমন কোনো মানুষ রাখেন যে সরাসরি আপনার ভুলকে ভুল বলার সাহস রাখে? আমি প্রতিনিয়ত জিজ্ঞেস করি আমার আশপাশের মানুষকে, তারা বলুক না বলুক আমি যে এই ডিসিশনটা নিলাম বা এই কাজটা করলাম এটা কেমন হলো, এটা কি ঠিক হলো না ভুল হলো, এবং সেটা সবাইকে জিজ্ঞেস করি। এবং জিজ্ঞেস করে যখন মনে হয় যে না খারাপ হয়েছে তখন রিগ্রেট হয়, আর যখন কেউ বলে যে না তুমি কাজটা খুব ভালো করেছো তখন আমার মনে হয় যে না তাহলে আমার নেক্সট স্টেপে আবার যে আরেকটা ভালো কাজ করতে হবে। ধন্যবাদ। ভিন্নমত থাকতে পারে কিন্তু দেশের প্রশ্নে সহমত হওয়ার প্রয়োজন কোথায়, আপনি কি বলবেন এক কথায়? দেশের প্রশ্নে আমি বলবো ঐক্যবদ্ধ হওয়া উচিত সকলের। কেন উচিত আমি এখানে একটা ব্যাখ্যা দিব। কারণ এখন বর্তমানে যে দেখি আজকে একটা রাজনৈতিক দল বিক্ষোভ সমাবেশ ডেকেছে, কিন্তু সেই রাজনৈতিক দলের এটা বোঝা উচিত বাংলাদেশের মানুষ কিন্তু নির্বোধ না, যে কথায় কথায় 2-3 মাস পর পর খালি এক একটা গণ অভ্যুত্থানের ডাক দিবে আর বাংলাদেশের মানুষ নেমে যাবে, সেটা না। জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু বিএনপির একটা বড় সাপোর্ট ছিল, দেশের ছাত্র জনতার সাপোর্ট ছিল, সাধারণ নাগরিকের সাপোর্ট ছিল। কেন ছিল? কারণ 17 বছর এদেশের প্রত্যেকটা মানুষ এটা সাফার করেছে। হ্যাঁ, আর 5 মাসের মাথায় দেশের মানুষ এতটা নির্বোধ না যে রাস্তায় প্রতি মাসে নামবে আর প্রতি মাসে গুলি খেয়ে মরবে। হ্যাঁ, এটা হয় না আসলে। তো সবকিছু মিলিয়ে যে এই যে কয়দিন পর পর যে এই হুমকিগুলো দিলে না, তখন মনে হয় যে আসলে এগুলো না দিয়ে সকলের ঐক্যবদ্ধ হওয়া উচিত। আমার মনে হয় ঐক্যবদ্ধ বাংলাদেশের মাধ্যমেই আমরা একটা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কারণ ভাইয়া এখানে আমি একটু আগে ডিফারেন্সিয়েট করলাম না যে এখানে বিএনপির প্রত্যেকটা সিনিয়র লিডার থেকে শুরু করে সর্বকনিষ্ঠ প্রার্থী যদি বলেন সকলের সাফারিংস হচ্ছে দীর্ঘ লং টার্মের, বছরের পর বছর। আর যারা নাকি 36 দিনের কর্মকাণ্ড করে নেতা নেত্রী বা এমপি হয়েছেন তারা আসলে এই কষ্টটা বুঝে না। এই কারণে 36 দিনের মতন তাদের 36 দিনে তারা সংস্কার করতে চায়, 36 দিনেই তারা মানে সবকিছু চায়। হ্যাঁ, মানে তাদের সবকিছু 36 দিনেই হওয়া লাগবে, এরকম একটা মাইন্ড সেট আপ তাদের। আপনি তো সর্বকনিষ্ঠ, কেউ কি বলে যে আপনি জেনজি কিনা? কেউ এরকম প্রশ্ন করে? ভাইয়া জেনজি আমি যতদূর জানি 1997 থেকে মনে হয় 2012 আমি মানে আপনাকে কি ওইভাবে কেউ বলে যে আপনি যেহেতু সর্বকনিষ্ঠ, 18 তো সর্বকনিষ্ঠ ছিলেন এবং 26 আপনি সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসাবে আপনি নির্বাচন করেছেন, আপনাকে কেউ বলে না যে আপনি সবার থেকে ছোট, জুনিয়র, এরকম কোনো ভিন্নমত শুনতে পান না আপনি? না, তরুণ নেত্রী হিসেবে জেনজি অনেক সাপোর্ট আমার কাছে আছে, অনেকে আছে ভাই, আমি দেখেছি সংসদের বাইরে বিভিন্ন শপিং মলে রাস্তায় হাঁটতে গেলে, আপু আপনাকে আমরা 18 সাল থেকে দেখি, আমরা আপনাকে খুব পছন্দ করি, আপনি যেভাবে কাজ করছেন আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ, এবং তখন আমার কাছে, এবং পলিটিক্যাল পার্সনেরা, নন পলিটিক্যাল পার্সন বাট দে আর ফলোইং মি। কেন করে ভাইয়া? কারণ আমি যখন বিভিন্ন, এই যে গত পরশুদিন আমি আমার শেরপুর সদরে বৃক্ষরোপণ একটা প্রোগ্রামে গেলাম এবং সেখানে একটা প্লাস্টিকের বোতল দিলে একটা চারা গাছ ফ্রি দেওয়া হচ্ছে। এরকম যখন একটা প্রোগ্রাম সেট করা হলো তখন আমি দেখছি যে ময়মনসিং ডিভিশন থেকে বা বাংলাদেশের অনেক মানুষ আমাকে, ছেলেপেলেরা বাহবা দিচ্ছে এবং তারা বলতেছে আপু আমি কিন্তু ক্লিন আপ বাংলাদেশে কাজ করি, আপু আমি কিন্তু রক্ত সৈনিকে কাজ করি, হ্যাঁ, এবং আমরা কিন্তু সমাজসেবামূলক কাজে আছি, কিন্তু দে আর নট পলিটিক্যাল। তাহলে এই যে মানুষগুলো আমাকে সাপোর্ট দিচ্ছে এবং তারা আমার প্রত্যেকটা ভালো কাজের সঙ্গে আছে, তখন আমার কাছে মনে হয় যে নন পলিটিক্যাল পার্সনও, হ্যাঁ, অনেক কিছু আছে পলিটিক্যালি তারা পছন্দ করে। হ্যাঁ, এবং তারা চায় যে ভালো কাজের সাথে সমর্থন করতে। ধন্যবাদ। আপনার যে অভিজ্ঞতা রয়েছে এবং অল্প বয়সে যেভাবে আপনি রাজনীতির সঙ্গে জড়িত হয়েছেন এবং সেই সাথে আপনি একজন ডাক্তার, এই এই দুইটা বিষয় মিলায় যে আপনি অভিজ্ঞতা অর্জন করেছেন, সরকার যদি বা আপনার দল যদি আপনাকে এর চেয়ে বড় কোনো দায়িত্ব দিতে চায়, আপনি আসলে কোন দায়িত্বটা গ্রহণ করতে চান এবং দেশের মানুষের জন্য কাজ করতে আপনার সুবিধা হবে আপনার অভিজ্ঞতার আলোকে?
ভাইয়া আমি ছোটবেলা থেকেই মাল্টিটাস্কিং কাজের সাথে জড়িত ছিলাম। আমি খুব ছোটবেলায় আম্মু আমাকে নাচ শিখাতেন বুলবুল ললিতকলা একাডেমিতে। শুধু নাচ শিখাতেন না, ওখানে আমাদের রিটেন এবং ভাইবা পরীক্ষা তার মানে হতো। আপনি নাচেরও শিল্পী। হ্যাঁ, রিটেন ভাইবা পরীক্ষা হতো। সেই রিটেন ভাইবা পরীক্ষাতে আম্মু আমাকে রিটেনে নোট করে করে পড়াতেন এবং নাচের স্কুলে তো নাচ শিখাতেন, নাচের কোচিং সেন্টারে নিয়ে যেতেন। হ্যাঁ, আচ্ছা। এবং ছোটবেলায় আর্টও শিখিয়েছেন আম্মু। পরবর্তীতে আব্বু একটা সময় আর কি বললেন যে মেয়ে মানুষ বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট বা বিভিন্ন ইয়ার যখন অফার পেলাম নাচের প্রোগ্রামে, তখন একটা সময় ক্লাস 7 এর পর আব্বু বলল যে আমি আমার মেয়েকে এই সেক্টরে ডেভেলপ করতে চাই না, ও ডাক্তারি হবে। তো তখন পড়াশোনায় মনোনিবেশ করলাম এবং পড়াশোনার পাশাপাশি আমি ছোটবেলা থেকে স্টুডেন্ট পড়াতাম। এমন ছিল না যে আমার আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির ইকোনমিক্যাল সাপোর্টটা ভালো ছিল, কিন্তু আমার না ভাইয়া কখনোই নিজেকে না আমি ওইভাবে নিজেকে ডেভেলপ করি নাই যে না আমার অনেক কিছু আছে, বা আমি আমার ফ্রেন্ডরা আমাকে বলতো যে তুমি এত পড়াশোনা কেন করো। হ্যাঁ, মেডিকেলে উঠেও আমি মানে পড়তে খুব পছন্দ করি, যে যতটুকু পড়লে হয় সিলেবাসের বাইরেও আমার পড়তে খুব ভালো লাগে। তো তারা অবাক হইতো যে তোমার তো অনেক কিছু আছে, তুমি এত পড়াশোনা করে তুমি কি করবা, মানে তারা আমাকে ডিমোটিভেট করতো। কিন্তু আমি কখনো নিজেকে ওইভাবে চিন্তাই করতাম না। আমি চিন্তা করতাম একজন সাধারণ মানুষ, আমার নলেজ অ্যাকোয়ার করতে হবে। এবং আমি মেডিকেল কলেজেও প্রচুর স্টুডেন্ট পড়িয়েছি, নিজের পড়াশোনা করতাম, অন্যদেরকে পড়াশোনা করাতাম এবং পাশাপাশি আমি জবও করতাম ভাইয়া। এবং করোনাকালীন সময় যখন সব সেক্টর বন্ধ, অনলাইন মানে অনলাইন আমাদের সব কাজ করতে হতো, তখন আমি এক্সট্রা আরও জব করতাম। হ্যাঁ, মানে অনলাইন ভিত্তিক পেশেন্টকে অনলাইনে দেখা শুরু করলাম এবং একটা মেডিকেল কলেজে লেকচারার ছিলাম, একই সাথে পড়াশোনা করতাম। সবসময় মাল্টিটাস্কিং করতে খুব পছন্দ করি। তো একই সাথে পলিটিক্সও করতাম। আবার দেখা যাচ্ছে এমনও হয়েছে ভাইয়া, আমি যখন আমার পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা মেম্বার অফ রয়্যাল কলেজ অফ সার্জন, যেটা ইংল্যান্ড থেকে আমি নিয়েছি আলহামদুলিল্লাহ জেনারেল সার্জারিতে, পার্ট এটা দেশে পরীক্ষা দিয়ে যায়, পার্ট বিটা বাইরে যেয়ে দিতে হয়। পার্ট বি পরীক্ষার আগে আমার পার্টি অফিসে একটা মিটিং ছিল, তৎকালীন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে একটা জুম মিটিং ছিল। তো আব্বু আমাকে নিয়ে গেলেন, সেখানে অনেকক্ষণ পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, বিভিন্ন মিটিং করা ছিল। আমি ঠিক ওখানে দাঁড়িয়েও পড়েছি ভাইয়া, এমন হিস্ট্রিও আছে। মানে আপনার বাবার সঙ্গেই আপনি হ্যাঁ, যখন হ্যাঁ, বাবা বিভিন্ন হ্যাঁ, জায়গায় হ্যাঁ, যেতেন আপনাকে নিয়ে যেতেন। হ্যাঁ, নিয়ে যেতেন এবং সেখান থেকে আমার অনেক মানে এক্সপিরিয়েন্স হয়েছে। খুব কিন্তু সুন্দর। তখন তাহলে যদি ওই জায়গা থেকে যদি প্রশ্ন করি যে আপনার বাবাও যেহেতু একজন রাজনীতিবিদ ছিলেন, আপনার বাবার কোন বিষয়টা আপনাকে এখনো ভাবাচ্ছে এবং রাজনীতিতে সহায়ক হিসাবে কাজ করছে? আমার বাবা না ভাই খুব পরিশ্রমী একটা মানুষ, তার কাছ থেকে আমি আসলে পরিশ্রমটা শিখেছি। তিনি দেখা যাচ্ছে সকাল থেকে সারাদিন অফিস করছে, ব্যবসায়িক কাজকর্ম করছেন, আবার হুট করে শেরপুর রাতে চলে গেলেন। আবার পরদিন সকালে মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম করতেছে, আবার দেখা যাচ্ছে পরদিন সন্ধ্যাবেলায় দেখলাম সে অ্যারেস্ট হয়ে গেল। মানে ফ্যাসিস্ট আমলে। রাজনৈতিক কোনো কৌশল আপনাকে শিখিয়েছে যে কিভাবে রাজনীতিটা আসলে করতে হবে? আসলে রাজনীতিটা কি আমরা তো আসলে বুঝি না, আমরা হ্যাঁ, সাধারণ মানুষ যারা আমরা বুঝি না। রাজনীতি আমার বাবাকে দেখে যেটা দেখেছি যে হচ্ছে এখানে অনেক স্যাক্রিফাইস করতে হবে, প্রচুর সময় দিতে হবে এবং প্রচুর আমার মানুষের সাথে যোগাযোগ মেনটেন করতে হবে। এটা তার কাছ থেকে আমার দেখা এবং তার কাছ থেকে আমি একটা জিনিস শিখেছি যে কখনো অবৈধভাবে কারো কাছ থেকে টাকা নিবা না। এবং কাউকে এবং আমার বাবা একটা কথা বলেছে যে কাউকে চাকরি দিবা, যদি তোমার হাতে সে ক্ষমতা থাকে চাকরি দেওয়ার, টাকার বিনিময়ে সেটা দেওয়া যাবে না এবং কখনো লাভ খুঁজবে না। অনেক মানুষকে চাকরি দেন? না, যেমন হচ্ছে আমার একটা সাইনে হয়তোবা দেখা যায় যে একটা, যেমন কালকে একজন আসছে আমাকে বলছে যে অমুক মন্ত্রণালয় আমার ছেলে পরীক্ষা দিছে, রিটেনে টিকছে, আর ভাইবাটা তুমি যদি একটু বলে দিতা। বা আরেকজন বলতেছে যে বিসিএস এর রিটেনে 2বারই টিকছে, কিন্তু ভাইবাতে সে যেন না আটকে একটু বলে দিতা। হ্যাঁ, তখন আমার কাছে মনে হয় যে আচ্ছা ঠিক আছে, যে একটা মানুষ যদি আমার কথা বলার কারণে আমার এলাকার একটা মানুষের উপকার হয়, আমি না হয় বললাম। সবাই তো আমার বাবার সাথে রাজনীতি করা ব্যক্তিবর্গ বা অনেক ত্যাগী লোক, তো আমি না হয় একটা রিকোয়েস্ট করতে পারি। কিন্তু আমার বাবার সবসময় একটা কথা যে কখনো কারো উপকার টাকার বিনিময় করবা না, এবং যেটা আমি কখনোই সেটা করি না, আমার বাবাও কখনো করে নাই। তিনি দিয়ে আসছেন রাজনীতিতে, অনেক মানুষের উপকার করেছেন, অনেক ছেলে মেয়েকে পড়িয়েছেন, অনেক ছেলে মেয়ের বিয়ে দিয়েছেন, কিন্তু কখনো ভাইয়া মানে আমি তাকে নিতে দেখি নাই কারো কাছ থেকে। ধন্যবাদ। আপনি আপনার আসনের মানুষ নিয়ে কথা বলছেন। আমরা সেই জায়গা থেকে একেবারে অনুষ্ঠান শেষ প্রান্তে যদি প্রশ্ন করি যে আপনার আসনের মানুষের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, এবং সেই সাথে আপনি আসনের আপনার অঞ্চলের যদি কোনো নিজস্ব ভাষা থাকে সেই ভাষায় আপনি বলে দেবেন। আচ্ছা, আমি আমার এলাকার মানুষজনের জন্য এটাই বলবো যে আমি আসলে শেরপুর সদরে যেই সময় আমি মাঠে নেমেছিলাম তখন আমি খুবই ইয়াং ছিলাম এবং শেরপুর সদর সম্পর্কে অনেক কিছু আপনার জানতাম না। অঞ্চলের ভাষা।
নিজস্ব ভাষা আছে? আমার নিজস্ব ভাষা আছে ভাই, কিন্তু খাইসুন নি পড়ছুন নি। আমাদের অনুষ্ঠানের প্যাটার্নটাই এরকম, আপনি শেষে আপনার অঞ্চলে একদম শিকড়ের ভাষায় আপনি বলে দিবেন। এটা তো কঠিন আমার জন্য বলা। মানে ওদের কিছু কিছু ওয়ার্ড আমি পারি, যেমন হচ্ছে যে ওরা র উচ্চারণ করতে পারে না, রাতকে বলবে আইত, হ্যাঁ, বা নাম যদি কারোর নাম রাতুল হয় বলবে আতুল, হ্যাঁ, এইভাবে তারা বলে। আমি ওইভাবে যতটুকু সম্ভব একটা লাইন হলেও আপনি বলে আপনি একটা জাস্ট বার্তা দিয়ে দেন। আমার ভাষায় বলি, আমি শেরপুর সদরের প্রত্যেকটা মানুষকে অনেক ভালোবাসি। ধন্যবাদ। এটাই বলবো। ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখলেন ভিন্ন মতের সহমত, আমাদের আজকের অতিথি ছিলেন, আপনারা নিঃসন্দেহে জানেন যে সংরক্ষিত মহিলা আসনের এমপি। তার কথার মধ্যে যদি কোনো ভিন্ন মত থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং সেই সাথে যদি আমাদের গুরুত্বপূর্ণ কোনো আলোচনা বাদ গিয়ে থাকে তার আসন নিয়ে এবং দেশের নারী সমাজ নিয়ে, আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। নিঃসন্দেহে তিনি এটি দেখবেন এবং সেটি সমাধানের চেষ্টা করবেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।